প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। প্রিয় বিপ্লবী ভাইয়েরা, কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শোনা যায় কিনা, আমার কথা বোঝা যায় কিনা, কেউ একটু কমেন্ট করে জানাবেন, যেন আমি আমার মূল কথায় ফিরে যেতে পারি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো এই যে জুলাইটা ব্যর্থ হয়ে গেল, জুলাই সনদটা বাস্তবায়ন হলো না, এর দায়ভারটা আসলে কার? আর দ্বিতীয় যে কথাটা হলো, আমাদের বাংলাদেশে মানুষ বিশেষ করে বেশ ধর্ম নিয়ে খুব বেশি জ্ঞান না থাকলেও, কিংবা যাদের খুব বেশি জ্ঞান আছে এদের ভিতরেও আমরা দেখি যে কোনো না কোনোভাবে আবেগটা বেশি কাজ করে। এই আবেগ বেশি কাজ করার ক্ষেত্রে হয় কি, আমরা আসলে সময় মতো তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাইতে খুব বেগ পেতে হয়। চুয়াডাঙ্গা জেলা থেকে সোহান আহমেদ ভাই, আমার কথায় কি আমার কথা ক্লিয়ার আছে, বোঝা যায়? জুলাই গণ অভ্যুত্থানে আসলে আপনারা দেখেছিলেন সামনের সারিতে থাকা অনেক নেতাই জুলাইয়ের কাণ্ডারি হয়েছিল। পরবর্তী সময়ে 9 দফার ঘোষক দেখেছি, 1 দফার ঘোষক দেখেছি, অনেকেই জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসে নেতা হয়েছেন। আর আমরা যাদেরকে দেখি নাই, যারা আসলে জুলাইটা শেষ করেছিল, জুলাই আন্দোলন করেছিল, যাদেরকে ক্যামেরায় দেখা যায় নাই, তারাও আসলে ক্রেডিট নিতে আসে নাই। তারা শুধু চেয়েছিল যে বাংলাদেশে কোনো না কোনোভাবেই যেন একটু পরিবর্তন হয়। আমরা ওই যারা শহীদ হয়েছিল তারাও আসলে চেয়েছিল বাংলাদেশ যেন একটু পরিবর্তন হয়। ওরা জুলাই সনদের জন্য জীবন দেয় নাই, কিংবা আহত যারা আছে এরা জুলাই সনদ সম্পর্কে কিছু জানতও না। জুলাই সনদ নামে একটা সনদ হবে, সেটা আসলে ওনারা জানতো না। তো আজকে শুধুমাত্র জুলাইয়ের যারা কাণ্ডারি আছে, জুলাই অভ্যুত্থান থেকে যারা উঠে এসেছেন, বিশেষ করে যদি আমরা এনসিপির কথা বলি, কিছুদিন আগে আমার বেশ কিছু নিজস্ব লোক ওনারা বলতেছিল, ভাই নাহিদ ভাই তো ঘোষণা দিলেন যে ছাত্রলীগের যারা আসলে কোনো অন্যায় করে নাই কিংবা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাদেরকে তো এনসিপিতে যোগ দেওয়ানো যাবে, এনসিপি করতে পারবে, এই ব্যাপারটা নাহিদ ভাই বলেছেন। আমি বললাম যে এটাতে দোষের কি আছে? তা বললো যে আসলে আওয়ামী লীগ যারা করে এরা কিন্তু এলিয়েন না, এরা মঙ্গল গ্রহ থেকে আসে না। দেখেন, আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে, দেখবেন 2 জন আওয়ামী লীগ করে, 2 জন বিএনপি করে, 1 জন জামাত করে, এরকম আসলে একই পরিবারে আমরা ভিন্ন রকম রাজনীতি দেখতে পাই। অনেকে আবার রাজনীতি পছন্দই করে না। দেখবেন যে একই পরিবারে ভাই ভাই মিলে আলাদা দল করে, আলাদা আদর্শের সাথে জড়িয়ে যায়। তো এখানে প্রায় দেখেন না, যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, তো পারিবারিকভাবেই আওয়ামী লীগের প্রায় 35% আসলে পুনর্বাসন ওই পরিবারেই থেকে যায়। আর যারা একটু উপর পর্যায়ে, তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। বাদ বাকি যারা থাকে তারা আসলে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে, মামলা মোকদ্দমায় জেলে থাকে। আর যাদেরকে আহ্বান করা হয় বিভিন্ন দলে, এরা মূলত ছেসরা টাইপের, এরা মূলত আসলে কোনো দলের আদর্শেরই না। এরা যেখানে সুযোগ সুবিধা ভালো বুঝে সেখানে আসলে এরা ভিড় জমায়। তো আমি বললাম যে আসলে এই কথা তো বিশ্বাস করার মতো না। হতে পারে যে এখানে ভালো কিছু মানুষ আসতেছে। তো আমাকে তারা পরামর্শ দিল যে ভাই আপনি এক কাজ করেন, আপনি কিছুটা সমালোচনা করে, এনসিপির কিছুটা সমালোচনা করে 1-2টা পোস্ট দেন, দিলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ছাত্রী এখন ওই দলের সাথে যোগ দিয়েছে, কিংবা কি পরিমাণ ছাত্রীগিরি এরা করতে পারে। তো ওদের পরামর্শই মূলত আসলে এনসিপির বিরোধিতা করার জন্য কিংবা জুলাইয়ের বিরোধিতা করার জন্য আসলে আমি করি নাই। আমি 2টা পোস্ট দিয়েছিলাম, কিছুটা সমালোচনা ছিল, যৌক্তিক সমালোচনা ছিল। আমার 2টা পোস্টে মিনিমাম আমি 5 লক্ষ গালি খেয়েছি। দেখেন, আমরা জুলাই সনদ পাই নাই, জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, কেউ সরকার দলে গেছে, কেউ বিরোধী দলে গেছে। আসলে যদি সংসদ চলাকালীন সময়ে, যেভাবেই সংসদ তৈরি হোক, সংসদ চলাকালীন সময়ে যদি সংসদ থেকে যদি সমাধান না আসে, রাজপথে
সমাধান করাটা একটু জটিল হয়ে যায়, বিশেষ করে যখন সারা বিশ্ব একটা যুদ্ধ অবস্থার ভিতর থাকে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যখন মুসলিমদের উপর চরম নির্যাতন নিপীড়ন করা হয়, তখন নিজেদের দেশের ভিতর যে কোনো ইস্যু নিয়ে গ্যাঞ্জাম করা কিংবা রক্তারক্তি করা কিংবা কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি করা, এবং এই ঝামেলা থেকে যদি এরকম অবস্থান তৈরি হয় যে তৃতীয় শক্তিকে, তৃতীয় পক্ষকে আসলে সুযোগ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে রাজপথে আন্দোলনটাকে নিয়ে যাওয়া, রাজপথে আসলে শক্তপোক্ত আন্দোলন গড়ে তোলাটা দেশের জন্য হুমকি হয় এবং সেটা দেশের ভালো বয়ে আনে না। আমি শুধু নতুন নেতৃত্বের যারা আছে তাদেরকে একটু বলবো, অবশ্য আমার এই পোস্ট দেওয়ার পরেই দেখলাম যে নতুন করে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে এনসিপির ভিতর। এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। সাধুবাদ এই জন্যই জানাই যে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে দলে আদর্শ দরকার, ব্যক্তির থেকে বড় হচ্ছে আদর্শ। এই আদর্শ খোঁজার জন্য আপনারা যে সার্চ কমিটি করেছেন তার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। কারণ আপনারা এমন কোনো দল না যে আপনারা আওয়ামী লীগের সমর্থন নিয়ে ক্ষমতায় যাবেন। আপনারা যখন দল গঠন করেছিলেন, আপনারা যখন জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কোনো না কোনোভাবে সারা বাংলাদেশের 80% থেকে 85% মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছিল। আপনারা আবার ঘুরে দাঁড়ান, আপনারা আবার মানুষের আস্থা তৈরি করেন, দেখবেন যে হ্যাঁ একটু সময় ব্যয় হবে, কিন্তু আপনাদের সাথে আবার সেই মানুষগুলো চলে আসবে যারা জুলাই আপনাদের সাথে ছিল। এর জন্য আসলে কেউ আপনাকে সমালোচনা করবে, কেউ ক্ষমতাকে প্রশ্ন করবে, তাকে যে একেবারে ওই আপনার বট আইডি দিয়ে কিংবা ওই সাপ্লি টাইপের পোলাপান দিয়ে তাকে হেনস্থা করতে হবে, শুধু আমাকে না, যে কাউকেই। আপনি যদি সত্যিকারের নতুন বাংলাদেশ দেখতে চান, তাহলে আপনার ঘর থেকে, আপনার নিজের থেকে প্রশ্নটা তৈরি করতে হবে। আপনি আপনার বাবাকে প্রশ্ন করবেন যে বাবা, তুমি কোনোভাবেই কোনো দুর্নীতি করে আমাদের সংসার চালাচ্ছ কিনা, তুমি বিদেশে টাকা পাচার করতেছো কিনা, তুমি কোনোভাবেই কি আমাদেরকে হারাম খাওয়াচ্ছ কিনা। আমি সম্ভবত বুঝাতে পেরেছি। আর দ্বিতীয় যে কথা সেটা হলো, আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে, যেভাবেই করুক বিজেপি সরকার গঠন করেছে, মুসলিমদের উপর অত্যাচার শতভাগ বেড়ে যাবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে পরিমাণ মুসলিমদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যে পরিমাণ মানুষকে মারা হয়েছে, সেটা কিছুই কিন্তু আসলে ইসে আসে নাই, নিউজে আসে নাই। তো এগুলো যে হবে এগুলো আমরা আগে থেকেই জানতাম এবং এগুলো পূর্ব পরিকল্পিত। এবং পরবর্তীতে কি হবে, আমরা যারা মুসলিম আছি, মুসলিম ধর্ম যারা মানি, আমরা জানি যে আসলে পরবর্তীতেও কি করতে হবে। এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো, আমরা কোনো ইস্যু পেলেই কোনো না কোনোভাবে আলেমুলামাদের কাছ থেকে জানতে চাই যে আসলে এই ব্যাপারটা আমরা কি করব। আর আমাদের দেশের কিছু আলেমুলামাও আছে যারা আসলে লেবাসের আড়ালেই আমাদেরকে আসলে ভুল কিছু কথাবার্তা, ভুল কিছু সিদ্ধান্ত দিয়ে দেন। এবং আমার মনে হয় যে তারা এগুলো না বুঝে কিংবা বুঝে কিভাবে করেন জানি না, একেবারে তারা গজওয়াতুল হিন্দের ফতোয়াটা দিয়ে দেন। যদিও তিনি আসলে গজওয়া সম্পর্কে কতটুকু প্রস্তুতি নিয়েছেন, উনি জিহাদের কতটুকু প্রস্তুতি নিয়েছেন, সেটা আসলে উনিই ভালো জানে। আমার মনে হয় যে একটা প্রজন্ম দাঁড় করানো আর সেই আদর্শের যুদ্ধ করা আর আপনার হাতিয়ার দিয়ে যুদ্ধ করা, এটা মনে হয় আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। যে ব্যক্তিগুলো একটা লাঠি শক্ত করে ধরতে পারে না, তারা আসলে আমাদেরকে বুদ্ধি দেয় যে আমাদেরকে আসলে জিহাদ করতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেই সাথে আমাদের বাংলাদেশের অনেক কি বলে এটাকে, যারা ওই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো প্রতিনিয়তই আমাদেরকে আসলে ভারত বিদ্বেষী করে তুলতেছে। দেখেন, এটা এইভাবে যদি হয় আপনারা করে দেখেন, যদি এইভাবে হয়ে যায় যে না এইভাবে ভারত বিদ্বেষ করে কিংবা আমাদের দেশের ভিতরও কোনো না কোনোভাবে গৃহযুদ্ধ লাগিয়ে যদি কোনো ফায়দা পাওয়া যায়, আপনি করে দেখতে পারেন। আমার মনে হয় যে এখনো সময় আছে। যেখানে মুসলিম বিদ্বেষ হয়েছে, যেখানেই মুসলিমদেরকে মারা হয়েছে, বিশেষ করে যেখানে মজলুমের উপর বেশি অত্যাচার হয়েছে, সেটা আল্লাহ দেখেছেন। আমরা দোয়া করেছি এবং সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে এখন সম্ভবত যারা আধিপত্যবাদ, তাদের অবস্থানটা থাকবে না। আর গাজাতে দেখেছেন যে কিভাবে মুসলিমদেরকে মারা হয়েছে, একদম বাচ্চা, শিশু বাচ্চা সহ নারীদেরকে মারা হয়েছে। আপনি যদি এখন স্যাটেলাইট থেকে একটা ছবি নিতে যান, তাহলে দেখবেন যে ওই দেশটার কি অবস্থা।
দেখবেন যে একদম পোড়ামাটি, একদম বিধ্বস্ত একটা দেশ। এটা আল্লাহ কেন করেছেন? কারণ আল্লাহ দেখেছেন তার সৃষ্টিটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে, তার সৃষ্টিটাকে আল্লাহ কিভাবে বাঁচাবেন। দেখেন, আমরা যদি প্রস্তুতি না নেই, আমাদের ভিতর যদি কোনো কমতি থাকে, সেই দোষটা তো আসলে আমরা আল্লাহকে দিতে পারি না। আপনি কি করতেছেন? শুধু কিছু ভিউ এর আশায়, আপনি কিছু ফলোয়ারের আশায় আপনি আমাদেরকে উস্কানি দিচ্ছেন। আপনি আপনার আপনাকে যারা ভালোবাসে তাদের জন্য আপনি উস্কানি দিচ্ছেন। এজন্য আপনাদেরকে বলি, একটু ধৈর্য ধরতে হবে। যদি ভারতে কোনোভাবেই যদি মুসলিম বিদ্বেষটা ছড়িয়ে পড়ে, ভারত এমনিতেই ভেঙে যাবে। ভারত তার নিজের একতাটা ধরে রাখতে পারবে না। দেখেন, বাংলাদেশে যদি আমরা এখন সমস্ত মন্দিরগুলো ভেঙে দেই, এই মন্দিরগুলো ভাঙতে যাওয়ার আগে কি হবে? আমাদের সামনে কিছু মুসলিম ভাইরা এসে দাঁড়াবে যে না, এই মন্দিরগুলো ভাঙা যাবে না, হিন্দুদের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ আমাকে ইসলাম ধর্ম এটা শিখায় নাই। ঠিক ভারতেও এরকম কিছু হিন্দুকে পেয়ে যাবেন। অসংখ্য কোটি কোটি হিন্দু ভাইরা আছে যারা মুসলিমদের পাশে দাঁড়িয়ে যাবে যে না, এটা কোনো ধর্মের কাজ হতে পারে না, হিংসা বিদ্বেষ এগুলো আমাদের দেশের জন্য ভালো হবে না। সরকার যদি দায়িত্ব নিয়ে যদি হিংসা চড়াতে চায়, সরকার যদি দায়িত্ব নিয়ে যদি তাদের দেশটাকে ভাঙতে চায়, এখানে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু থাকবে না। আমাদের বাংলাদেশের আগামীর ভবিষ্যৎটা আপনারা জানেন, অনেকেই জানেন কি হচ্ছে, আগামীতে কি হবে। এটা আসলে নতুন করে বলে দেওয়ার মতো কিছু না। এখন সবাই সচেতন, নতুন প্রজন্মের সবাই সচেতন, সবাই প্রশ্ন করা শিখে গেছে, সবাই যার যার জায়গা থেকে সতর্ক আছে। আমরা শুধু উস্কানিতে পা দিব না, আমরা শুধুমাত্র আমাদের দেশের কল্যাণ হয়। দেখেন, পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দিলারা জামান ম্যাডাম গত দুদিন আগে যে কথাগুলো বললেন, তাতে মনে হলো যে সেনাবাহিনীকে দুর্বল করে রাখার জন্য মনে হয় সেনাবাহিনীই দায়ী। না, এর জন্য সরকার দায়ী। গত যে সরকারগুলো ছিল, সব সরকার সমানভাবে দায়ী সেনাবাহিনীকে দুর্বল করে রাখার জন্য। পুলিশের ভিতর যদি এখনো আপনার কমান্ড কন্ট্রোল ফিরে না আসে, তার জন্য সরকার দায়ী। এটা 1-2 বছরে হয় নাই, দীর্ঘদিনের পরিকল্পনায় এই বাহিনীগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে। এই জন্য আগামীর দিনগুলো আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। রাজনীতি, অর্থনীতি যখনই বিপাকে পড়বে, আমাদেরকে সরকারের পাশে, বিশেষ করে যদি সরকার জুলাইয়ের ব্যাপারটা যদি সমাধান করে দেয়, আমাদের আসলে সরকারকে সহযোগিতা করতে কোনো আপত্তি নাই। জুলাইয়ের ব্যাপারে যে কেউ যদি ভয়েস তুলে, যে কেউ যদি ভয়েসটাকে রেইজ করে, তার পাশে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আগামী দিনগুলোতে আমরা একেবারেই কোনো রকম কোনো উগ্রতা না ছড়িয়ে, বরং যারা উগ্রতা ছড়াবে তাদেরকে যেন আমরা থামিয়ে দিতে পারি। আর বিশেষ করে যারা এখনো মনে করেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, দেখেন ভাই, আপনার মনে করাতে আমাদের কিচ্ছু আসে যায় না। একসময় শুনেছিলাম যে কেউ একজন টুস করে ঢুকে পড়বে, পরবর্তীতে শুনলাম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে নাকি তাকে বাংলাদেশে পুশব্যাক করাবে। এখন আবার শুনতেছি যে ওই যে শুভেন্দু অধিকারী নাকি, উনি নাকি তাকে নিয়ে আসবে। দেখেন, যাদের বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা নাই, বাংলাদেশের মানুষের চাওয়ার প্রতি যাদের কোনো ইয়ে নাই, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে ফিরায় আনবে। যদি ফিরায় আনতে পারে, সেক্ষেত্রে আমাদের তো সমস্যা নাই। দেশের মানুষের যথেষ্ট সচেতনতা আছে। তারা আসলে যদি মনে করে যে এগুলোকে বন্ধ করা দরকার, সবাই একসাথে মিলেই বন্ধ করবে। আর যদি মনে করেন যে না, তাদের কথাই সত্যি, সে ফিরে আসবে, হতে পারে। আমার তো মনে হয় যে আসলে শেখ হাসিনার বয়স যেটা হয়েছে, তার আর ফিরে আসার মনে হয় না সময় সুযোগ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামীর দিনগুলোতে এখন ইচ্ছে করতেছিল বেশ কিছু গালি দিতে, বেশ কিছু গরম গরম কথা বলতে, কিন্তু এটা আমাদের আগামী দিনের জন্য আসলে খারাপ বয়ে আনবে। আমাদেরকে একটু ঠান্ডা মাথায় থাকতে হবে, 2-3টা মাস একটু অপেক্ষা করতে হবে ভালো দিনের জন্য। যতগুলো জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, আমাদের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার পায় নাই, বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচারটা এখনো হয় নাই, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা হয় নাই। যদি এগুলো নিয়ে সরকার যদি এখনো কালক্ষেপণ করতে থাকে, আমাদের আসলে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, এবং সেটা অবশ্যই অহিংস পথে। যেহেতু সরকার এবং বিরোধী দল তারা সবাই সুশীল সেজে আছে, 11 দলীয় জোটের যারাই সংসদে আছে, এরা মনে হচ্ছে খুব বড় মাপের সুশীল হয়ে গেছে। তারা যেহেতু সুশীল হয়ে গেছে, আমাদের মনে হয় পরিস্থিতি আর একটু পর্যবেক্ষণ করা দরকার, আমাদের মনে হয় আর একটু ধৈর্য ধরা দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।